হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো রানী মুখার্জি অভিনীত সিনেমা 'মার্দানি 3' নিয়ে। যেটি একটা অন্যের বিরুদ্ধে যুদ্ধের গল্প, প্রতিবাদের গল্প, চাইল্ড অ্যাবিউজ এর গল্প এবং চাইল্ড ট্রাফিকিং এর গল্প। এর আগের যে 'মার্দানি' ২ টা সিনেমা রয়েছে, 'মার্দানি' এবং 'মার্দানি 2' সেই দুটোও কিন্তু চাইল্ড ট্রাফিকিং এর গল্প, চাইল্ড অ্যাবিউজ এর গল্প। এটা একটা ভিন্ন ধাপে চাইল্ড অ্যাবিউজ এর গল্প। আর এই সিনেমাটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটা বরং সিনেমা না হয়ে যদি কোনো ওয়েব সিরিজ হতো তাহলে আরো ভালো হতো। কেননা এই সিনেমাতে বেশিভাবে এন্টারটেনমেন্ট হিসেবে আমাদের সামনে উপস্থাপনা করার জন্য এবং অল্প সময়ে করার জন্য অনেক কিছু আমরা আরো ভালো করে দেখতে পারতাম, আরো ডিটেলসে দেখতে পারতাম। এরকম ব্যাপারগুলো এড়িয়ে গিয়েছে এবং সিনেমাটা কনক্লুশনে নিয়ে এসেছে। কিন্তু মনে হচ্ছে এই ব্যাপারগুলা নিয়ে, যেহেতু এর একটা সিরিয়াস ব্যাপার, চাইল্ড ট্রাফিকিং, সুতরাং এই ব্যাপারটা যদি আমরা আরো একটু ডিটেলসে দেখতে পারতাম তাহলে আরো ভালো এনজয় করতে পারতাম, এরকম মনে হলো। তো আমার কাছে কেন এরকম মনে হলো এবং সিনেমাটা আসলে কেমন ভালো, সেগুলো নিয়ে আমি আমার কথা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি যদি প্রথমে এটার প্লটের কথা বলি তাহলে বলবো যে এটার একটা প্লট হচ্ছে যে যারা চাইল্ড এবিউজ করে বা চাইল্ড ট্রাফিকিং করে, এরকম যে মাফিয়া গোষ্ঠী রয়েছে বা মাফিয়ার দল রয়েছে, তারা রেগুলার বাচ্চা নিয়ে আসার মতন 2টা বাচ্চা তারা নিয়ে আসে এবং যে 2টা বাচ্চা তাদের কাছে আসে এদের মধ্যে দুইজনের পিতামাতার মধ্যে একজনের পিতামাতা হচ্ছে গরিব আর একজনের পিতামাতা হচ্ছে খুব প্রভাবশালী, যার সরকারে প্রভাব রয়েছে। এরকম একটা বাচ্চা নিয়ে আসার ফলে, যেখানে অন্যান্য বাচ্চা নিয়ে আসার সময় বা বাচ্চা নিয়ে আসার পরে কোনো প্রভাব পড়ে না, কিন্তু এই যে এই সময় এসে যখন একটা প্রভাবশালী লোকের বাচ্চা নিয়ে আসে তখন এটা সরকারের হাতে চলে যায় এবং সরকারে এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করে এবং তখন এই কেসটা পড়ে রানী মুখার্জির হাতে এবং রানী মুখার্জি সেই বাচ্চার সূত্র ধরে সেই যে মাফিয়া গ্যাংটা রয়েছে যারা চাইল্ড ট্রাফিকিং করে তাদেরকে কিভাবে ধরে, আর সেইটা ধরতে গিয়ে তারা সরকারের পক্ষ থেকে হোক বা এই মাফিয়াদের পক্ষ থেকে হোক কি কি রিস্কি ব্যাপারের সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত সে কি আসলে ধরতে পারে নাকি পারে না, আর যদি ধরতে পারে তাহলে তারা কি পন্থা অবলম্বন করে, এই ব্যাপারগুলো নিয়ে তৈরি করা হয়েছে এটার প্লটটা। আর এই প্লটের জন্য যেসব ক্যারেক্টার নিয়ে আসা হয়েছে তার মধ্যে রানী মুখার্জি ছাড়া রয়েছে মল্লিকা প্রসাদ এবং এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে রয়েছে জানকী বদিওয়ালা, যে গুজরাটি সিনেমা বস সিনেমাতে লিড ক্যারেক্টার করেছিল এবং যেটার হিন্দি ভার্সন ছিল শয়তান। সিনেমাটা কিন্তু দারুণ ছিল, তবে গুজরাটি সিনেমাটা কি হিন্দির চাইতে আরেকটু রূঢ়ভাবে দেখানো হয়েছে। সে যাই হোক, মূলত বলছি যে এখানে এই ক্যারেক্টার গুলোর মধ্যে মূলত আমরা এই 3টা ক্যারেক্টারে দেখি, এছাড়া ছোট একটা ক্যামিও চরিত্রে রয়েছে যিশু সেনগুপ্ত। কিন্তু আমি যদি এখানে লিডিং ক্যারেক্টার হিসেবে চিন্তা করি তাহলে আমরা দুইজনকেই পাই। একটা হচ্ছে পুলিশ চরিত্রে রানী মুখার্জি এবং অন্যদিকে মাফিয়া গ্যাং এর লিডার চরিত্রে হচ্ছে মল্লিকা প্রসাদ। তবে আমি আর একটা জিনিস বলবো যে দিল্লি ক্রাইমের মধ্যে অন্যান্য ক্যারেক্টারকে ছাপিয়ে এই হুমা কুরেশি যেরকম নিজের ক্যারেক্টারে, নেগেটিভ সাইডের ক্যারেক্টারে পুরা গল্পকে আঁকড়ে ধরেছিল এবং পুরাটা দেখে মনে হয়েছিল যে আমরা সবচেয়ে বেশি আকর্ষণ অনুভব করেছি বা ভয়ঙ্কর মনে হয়েছে হুমা কুরেশিকে, যদি অন্যান্য ক্যারেক্টার বেশি স্পেস পেয়েছে স্ক্রিনে, কিন্তু আমরা মূলত তার ক্যারেক্টারের জন্য কি বেশি ইন্টারেস্টেড হয়েছি সিনেমাটাতে, এই সিরিজটা দেখার জন্য এবং দেখে এনজয় করেছি। এইখানেও সেম, যে মার্দানি 3-র মধ্যে যত গল্প যতভাবে উপস্থাপনা করুক, কিন্তু আমাদের কাছে সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার মনে হয়েছে এই মল্লিকা প্রসাদ ক্যারেক্টার, মাফিয়া গ্যাং ক্যারেক্টার, যাকে আমরা সিনেমাতে আম্মা ক্যারেক্টারে চিনি। এবং তার ক্যারেক্টার, তার মুভমেন্ট, কথাবার্তা দেখে মনে হয়েছে যে কি সে আসলে খুব ডেঞ্জারাস মান, এরকম মনে হয়েছে এবং ভয়ঙ্কর মনে হয়েছে। আমি বলবো যে আমি রানী মুখার্জির চাইতেও কি এই মল্লিকা প্রসাদের ক্যারেক্টার বেশি এনজয় করেছি। আর এটার যে বিজিএম এর কাজ, ভিজুয়ালের কাজ, সেটা ভালো। এখন যদি আমি এটা নেগেটিভ সাইড বলি তাহলে বলবো যে এটা আসলে আরো ক্লিয়ারলি আরো ডিটেলসে দেখালে ভালো হতো। ডিটেলসে না দেখানোর কারণে অনেক ক্ষেত্রে এটার লজিক গুলা বা বিভিন্ন ব্যাপারগুলা অগোছালো মনে হয়েছে আমার কাছে। যেমন মনে করেন যে জানকী বদিওয়ালা যে ক্যারেক্টারটা, যে রানী মুখার্জির কথায় আম্মা অর্থাৎ এই মল্লিকা প্রসাদের যে গ্যাং সেখানে জড়িত হয়ে যায় এবং তাদেরকে ধরার জন্য বিভিন্ন কাজ করে, তাদের গ্যাংয়ে গিয়ে জড়িয়ে পড়ে। যেই ক্যারেক্টারটা অর্থাৎ এই ফাতেমা ক্যারেক্টারটা জানকী বদিওয়ালা যেটা করেছে, সে ক্যারেক্টার কিন্তু এর আগে কোনো কেসই আমরা সলভ করতে দেখি না। মানে সিনেমার শুরুতে তার যে ইন্ট্রোডিউসিং করাটা, যে সে শুধু এই থানার মধ্যে চা দেয় মানুষকে, আর কিছু করে না, সে এইখানে এসে কোন সাহসে জীবনের রিস্ক নিয়ে সে আম্মা গ্যাং অর্থাৎ এই মাফিয়া গ্যাং এর ক্যারেক্টারের মধ্যে প্রবেশ করবে এবং ওখান থেকে সে বের হয়ে আসবে এবং তাদেরকে ধরিয়ে দিবে পুলিশে। এত বড় সাহস হওয়ার কথা না, এটা কোনো লজিকই পারে না। এটার জন্য তার আগে সাহস দরকার ছিল, যেরকম যে সে এর আগে কোনো ছোটখাটো বিভিন্ন অপারেশন ছিল বা অপারেশন করেছে, কিন্তু সে এটা তার প্রথম কেস যেখানে সে রানী মুখার্জির সাথে টুকটাক কাজ করছে এবং কাজ করে সে বিভিন্ন ছোটখাটো অপারেশনে যাচ্ছে। তো সুতরাং যে অপারেশন গুলাতে আস্তে আস্তে প্র্যাকটিস হচ্ছে, অভ্যস্ত হচ্ছে, সে এত বড় রিস্ক নেওয়ার মতন
কাজ করার কথা না বা সাহস নেওয়ার কথা না, তো সেইটা কেন নিল এই ব্যাপারটা নিয়ে আরো ডিটেলস আমাদের দেখাতে পারতো। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে দেখেন পুরা সিনেমাতে রানী মুখার্জি প্যান্ট শার্ট পরে থাকে, তো মাঝখানে কিছু অংশে দেখা যায় যে এই একটুখানি হয়তো বা 5 মিনিটের মতন হবে, সেই 5 মিনিট ধরে রানী মুখার্জি শার্ট প্যান্টের জায়গায় সে পায়জামা কামিজ পরে কাজ করছে বা সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করছে। এটা আসলে আমার কাছে মনে হয়েছে কি অমনোযোগিতা, যে অমনোযোগী হওয়ার কারণে ওই সময় দিয়েছে, যা শুটিং করতে এসেছে হয়তো বা পায়জামা পরে কামিজ পরে, তো মনে হয়েছে যে যাক যেটা পরে আসছে ওটা পরে করাই দিই শুটিং, এরকম মনে হয়। না হয় এটা কোনো কারণে করবে, এরকম কোনো তো ক্লু আমাদেরকে দেখায় না, জাস্ট এসে যে করে ফেলছে বা ওইরকম ড্রেসেও শুটিং করে বলছে এরকম মনে হলো। আর যে সুসেন গুপ্তর যে কেমিওটা রয়েছে সেটা আসলে গল্পে কোনো প্রভাবই ফেলে না, সুতরাং তার ক্যারেক্টার কেন আনা হয়েছে সেটারও আমি কোনো লজিক পাইনি। আর আম্মা যে গ্যাং এর ক্যারেক্টারটা দেখিয়েছে, এই যে মাফিয়া গ্যাং এর ক্যারেক্টার গুলা, যে মাফিয়া গ্যাংটা, সেটা যদি আমরা রিয়েলিটি নির্ভর করি, এই নির্ভর সিনেমা হিসেবে চিন্তা করি, তাহলে দেখবো যে এই গ্যাংটা ধরা আসলে এত সহজ না, এটা আরো বেশি কঠিন হওয়া দরকার ছিল। সিনেমা শেষ করে ফেলবে মেসি এন্টারটেনমেন্ট সিনেমা হিসেবে, এই জন্য কি তাদেরকে ধরানো হয়েছে এবং শেষ করে দেওয়া হয়েছে সিনেমা। কিন্তু আমি মনে করি যে এই ধরনের সিনেমাতে আরো বেশি সময় নিয়ে, দরকার হলে ওয়েব সিরিজের মতন লম্বা সময় নিয়ে যদি কাজটা করা যেত, তাহলে আরো বেশি আমরা সুন্দর করে ব্যাপারগুলো দেখতে পারতাম। তাও আমরা বলবো যে মেসিস এন্টারটেইনমেন্ট সিনেমা হিসেবে একবার দেখার মতন সিনেমা, ভালো সিনেমা। তবে এই সিনেমাটা আরো ভালো বড় হলে বা ফিরে চলে আমার কাছে মনে হয় আরো বেশি লজিক্যালি থাকতো এবং আরো বেশি এনজয় করতাম। তাও একবার যারা এসব রিয়েলিটি নির্ভর বা চাইল্ড ট্রাফিকিং নিয়ে ভালো সিনেমা দেখতে চান তারা এই সিনেমাটা দেখতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা দেখার সময় বা দেখার পরেও আপনাদের কাছে মল্লিকা প্রসাদের ক্যারেক্টারটাই কি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগবে, ভালো লাগবে এবং ডেঞ্জারাস মনে হবে। এই ছিল আমার কথা। আর আপনারা আমার সাথে এই অপিনিয়নের সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।